হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু জিকে স্টাডি। আজকে আমি চলে এসেছি তোমাদের ডাব্লিউবি টেটের 2023-এর ইংলিশে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটা তোমরা দেখো, দ্য টার্ম লাইক ড্রিল, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস এক্সেট্রা আর অ্যাসোসিয়েটেড উইথ, মানে যে টার্ম ড্রিল, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস এগুলো কোনটার সাথে যুক্ত? কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ, ফাংশনালিস্টিক অ্যাপ্রোচ। তো এগুলো হচ্ছে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। ঠিক আছে, টার্ম লাইক ড্রিল, রেপিটেশন অ্যান্ড প্র্যাকটিস এগুলো হচ্ছে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা, কগনিটিভ অ্যাপ্রোচ মানে যেগুলো তোমার বৌদ্ধিক বিকাশ, যেগুলো বৌদ্ধিক বুদ্ধি কাজে লাগে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কগনিটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, কমিউনিকেটিভ মানে যেগুলো যোগাযোগ, ফাংশনাল মানে ইউজ বোঝালে সেটা ফাংশনাল। কিন্তু ড্রিল, প্র্যাকটিস অ্যান্ড রেপিটেশন মানে কোন? ড্রিল, প্র্যাকটিস অ্যান্ড রেপিটেশন মানে ড্রিল মানে অধিক প্র্যাকটিস করা, রেপিটেশন এগুলো হচ্ছে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন। বলছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা হচ্ছে ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন, মানে হ্যাবিট ফরমেশন করে। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন। ঠিক আছে, এটা কোন ধরনের মতাদর্শ? ঠিক আছে, এটা হচ্ছে বিহেভিয়ারিস্টিক স্কুলের মতাদর্শ। কী হবে? বিহেভিয়ারিস্টিক স্কুলের মতাদর্শ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন, মানে হ্যাবিট ফরমেশন মানে হ্যাবিট, ল্যাঙ্গুয়েজটা হ্যাবিটের মতো করে করে ল্যাঙ্গুয়েজটা লার্ন করা যায়, এটা বিহেভিয়ারিস্টিক স্কুল বলছে। ঠিক আছে, আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেনটা কী বলছে দেখো। থার্ড কোশ্চেনটা বলছে ইন্টারল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, interlanguage is associated with cognitive approach to learning, behavioristic approach, functionalistic approach না কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো ইন্টারল্যাঙ্গুয়েজ মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজকে, যেগুলো একে অপরের সাথে ল্যাঙ্গুয়েজকে কানেক্ট করা, ঠিক আছে, সেগুলো হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, সেগুলোকে বলে ইন্টারল্যাঙ্গুয়েজ। তো ইন্টারল্যাঙ্গুয়েজ হচ্ছে সবসময় কগনিটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, অপশান এ হবে। ঠিক আছে, তাহলে ইন্টারল্যাঙ্গুয়েজ সবসময় কী হয়? কগনিটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরে আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। এরর আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল ফর, মানে কোনো কিছু ভুল করা এটা একটা ইম্পর্টেন্ট, অ্যান্ড টলারেবল মানে মেনে নেওয়া যায়। কোন ক্ষেত্রে? শেখার ক্ষেত্রে, লার্নিং, অ্যাকুইজিশন ক্ষেত্রে, অপারেন্ট কন্ডিশনিং, রিইনফোর্সমেন্ট। তো এরর আর ভেরি ইম্পর্টেন্ট, ভুল, ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল মানে এবং মেনে নেওয়া যায়, এটা হচ্ছে কোন ক্ষেত্রে? অ্যাকুইজিশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে কার ক্ষেত্রে হবে? এটা হবে অ্যাকুইজিশনের ক্ষেত্রে, এটা হবে অ্যাকুইজিশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হলো অ্যাকুইজিশনের ক্ষেত্রে। তাহলে এরর আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল কার ক্ষেত্রে আমরা বলবো? তাহলে এটা হচ্ছে অ্যাকুইজিশনের ক্ষেত্রে হবে, বি অপশানটা হবে। বি অপশানটা হবে, কোন অপশানটা হবে আমাদের? বি। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা 5 নম্বর কোয়েশ্চেন। ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, ইন ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষা শিক্ষায় অ্যাকুইজিশন জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, মানে অ্যাকুইজিশন আত্মীকরণ এটা কার সঙ্গে যুক্ত থাকে? এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত থাকে। তাহলে অপশান কী হবে? অপশান 5-এর এটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অপশান কী হবে? 5-এর এটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসোসিয়েটেড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসোসিয়েটেড সবসময় কী হয়? ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, যেটা অ্যাকুইজিশন সবসময় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েট হয়। যেমন মাতৃভাষা আমাদের, যেমন বাংলা, আমরা এটা অ্যাকুইজিশন করি। অ্যাকুইজিশন মানে আত্মীকরণ, মানে যেটা তোমার জোর লাগাতে হয় না, এমনি থেকে তুমি সেটা শিখে যাও, মায়ের পেটে থাকা অবস্থা থেকে সেটা তোমরা আস্তে আস্তে শিখতে থাকো। সেখানে আমাদের নিজস্ব বাইরের কোনো জোর লাগাতে হয় না, কোনো এফার্ট দিতে হয় না, সেটাকে বলা হয় অ্যাকুইজিশন। তো
এই অ্যাকুইজিশন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? অ্যাকুইজিশন হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাকুইজিশন ব্যবহার হয়। যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, কারো যদি হিন্দি হয় তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, বিদেশে ইংলিশ যাদের যেমন ইংল্যান্ড, ব্রিটেন, এদের ইংলিশ যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো এরা অ্যাকুইজিশন এটা ভালোভাবে করতে পারবে, যেখানে নিজে কোনো জোর দিতে হয় না, এমনি থেকেই আমরা অ্যাকুইজিশন মানে শিখে নিতে পারি, আত্মীকরণ করতে পারি। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর কোশ্চেন চলে যাই। স্টুডেন্ট উইল লার্ন বেটার ইফ, মানে একটা স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারবে যদি দে ওয়ান্ট টু লার্ন, যদি তার শেখার ইচ্ছা থাকে, দে নিড টু লার্ন, যদি তার শেখার চাহিদা থাকে, দে আর কম্পেলড টু লার্ন, দে ওয়ান্ট টু পাস অ্যান এক্সাম। তো ডিএডটা হবেই না, কেউ যদি এটা বেটার কোনো দিন অপশান হতে পারে, শুধু পাস করার জন্য শেখাটা এটা বেটার অপশান হতেই পারে না। তো এখানে আমরা 6 দিকের অ্যান্সার হবে সব থেকে ওয়ার্ন টু লার্ন। কোনো ছাত্র যদি শিখতে চায়, ওয়ার্ন টু লার্ন, কোনো ছাত্র যদি শিখতে চায়, এটা হচ্ছে দ্য স্টুডেন্ট কী হবে, ওয়ান্ট টু লার্ন। কোনো ছাত্র যদি শিখতে চায়, দে ওয়ান্ট টু লার্ন, এটা সব থেকে বেটার হবে, এটা সব থেকে বেটার হবে, দে ওয়ান্ট টু লার্ন। ঠিক আছে, এখানে বেটারটা দিতে বলেছে। তো এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নম্বর 7-এরটা দেখো, টিক দ্য ডিমোটিভেটার ইন দ্য লিস্ট, মানে লিস্টের 4টে অপশানের মধ্যে কোনটা ডিমোটিভেটার, মানে কোনটা মোটিভেট করে না, উল্টে আর ডিমোটিভেট করে, তার মধ্যে সেটাকে বলেছে। লার্নার আর গিভেন ইন্ডিভিজুয়াল সাপোর্ট, আচ্ছা ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিলে এটা তো অবশ্যই মোটিভেট করবে। লার্নার গেট টাইমলি ফিডব্যাক ফ্রম টেস্ট, অবশ্যই টেস্ট এক্সাম দেবে, তার থেকে ফিডব্যাক পাবে, এটাও তো মোটিভেট করবে যে ভালো নাম্বার পেলে সে আরও ভালো নাম্বার, আরও বেশি নাম্বার পেতে ইচ্ছুক হবে, কেউ কিছুটা কম পেলে সে আরও বেশি নাম্বার পেতে চাইবে, তো এটা তাদের মোটিভেট করবে। লার্নিং টাস্ক আর মিনিংফুল, অবশ্যই কোনো কিছু লার্নিং টাস্ক যখন তুমি কিছু পড়াচ্ছ বা কোনো শিক্ষক যখন ছাত্রদের পড়াবে, সে টাস্কটা পড়াবে সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে, সবকটাই মোটিভেটর। কিন্তু লাস্টেরটা তোমরা দেখো, প্যাসিভ লার্নিং টাস্ক উইথ দ্য লিটিল লার্নার্স ইনভলভমেন্ট, যেখানে ছাত্ররা কম অংশগ্রহণ করছে সেটা কিন্তু কোনোদিন মোটিভেট হতে পারে না। যেমন দেখো লিটিল লার্নার ইনভলভমেন্ট, এখানে ছাত্ররা লিটিল মানে অল্প অংশগ্রহণ করছে। আবার প্রথমেই দেখো প্যাসিভ লার্নিং বলছে, প্যাসিভ লার্নিং তো হবেই না, অ্যাক্টিভ লার্নিং হতে হবে ছাত্রদেরকে। তাহলে আমাদের 7 দাগের উত্তর হবে, 7 দাগের আমাদের উত্তর হবে ডি এরটা। Passive learning tasks with the learner with little involvement, passive learning tasks with little involvement, ঠিক আছে, লিটিল ইনভলভমেন্ট, এটা হবে আমাদের 7 দাগের কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা 8 দাগে চলে যাই। হুইচ ওয়ান ইজ আ মোটিভেটার, আগে একটা ডিমোটিভেটার বার করতে বলেছিল, এর মধ্যে আবার মোটিভেটারটা বার করতে বলি। ওয়েটিং ফর হেল্প ফ্রম টিচার, বা টিচারের জন্য তুমি ওয়েট করবে, একটা কোশ্চেন পারছো না, অঙ্ক পারছো না, তুমি টিচারের জন্য হেল্প করবে, এটা মোটিভেট কী করে করবে, তুমি তো সেটা নিজে চেষ্টা করবে, এটা মোটিভেট জীবনে, এটা মোটিভেট হবে না। নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ, আর নেগেটিভ মানেই তো বোঝা যাচ্ছে এটা ডিমোটিভেটার হিসেবে কাজ করবে, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ হবেই না। সি একটা ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথড, হ্যাঁ টিচিং এবং লার্নিং মেথড অনেকগুলো ভ্যারাইটি তুমি নিলে, ছাত্রদের যখন তুমি বোঝাতে চাইছো কিছু, অনেক কিছু ভ্যারাইটি নিয়ে গেলে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান 8-এর সিটটা হবে ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস, ঠিক আছে। ডিডাকটিভ টিচার হু গিভস, তাহলে আমাদের হচ্ছে কি 8-এর দাগের সি এরটা ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস, ঠিক আছে। এটা আমি তো তোমরা এই কোশ্চেনগুলো করলে আশা করি সব কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। 30-এর 30 তোমরা পেয়ে যাবে, আমি যতদূর তোমাদের বলতে পারি। 30-এ 30-এর মধ্যে 15 তো ইংলিশ থাকছে, এবং 15 পার্ট যে পার্টটা থাকছে সেটা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রিনসিক মোটিভেটার, ইন্ট্রিনসিক মোটিভেটার মানে যেটা তোমার নিজে থেকে আসবে, বাইরে থেকে কোনো মোটিভেশন না, যে মোটিভেশনটা তোমার নিজের জন্য, তুমি নিজে, কেউ বলবে তারপরে তুমি করবে এরকম ব্যাপার নয়, সেটাকে বলে ইন্ট্রিনসিক মোটিভেটার, ঠিক আছে। সেটাই হচ্ছে কি ইন্ট্রিনসিক মোটিভেটার বা ইন্ট্রিনসিক মোটিভেশন। তো লার্নিং টু বিল্ড ক্যারিয়ার ফর ফিউচারের জন্য তুমি পড়াশোনা করছো, এটা ইন্ট্রিনসিক কি, এটা তুমি ফিউচারের কথা ভেবে করছো, এটা ইন্ট্রিনসিক নয়। লার্নিং টু সাপোর্ট ফ্যামিলি মেম্বার,
এটাও ইনসেন্ট্রিক নয়, এটা তুমি ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করার জন্য করছো। তুমি কি তোমার নিজের আনন্দের জন্য করছো, নিজের প্লেজারের জন্য করছো? যখন তুমি কোনো কিছু নিজের আনন্দ, নিজের প্লেজারের জন্য করবে, সেটাই হবে ইনসেন্ট্রিক মোটিভেশন। তো সিটটা দেখো, লার্নিং সামথিং অ্যাজ আ হবি। হ্যাঁ, যখন তুমি একটু হবি মানে তোমার সেটা ভালো লাগে, যখন তুমি হবি সেটা তোমার ভালো লাগে, তো সেটাই হয়ে যাবে তোমার কি ইনসেন্ট্রিক মোটিভেটর। ওই জন্য নয়ের অপশান সি, নয়ের অপশান সি হবে। ঠিক আছে, নয়ের অপশান সি হবে, ইনসেন্ট্রিক মোটিভেশন হচ্ছে নয়ের অপশান সি। আচ্ছা, 10 থেকে কোশ্চেন চলে যাই, দেখতে পাচ্ছ। হু ওয়াজ সাজেস্টেড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং ফার্স্ট? মানে স্ক্যাফোল্ডিংয়ের ধারণাটা কে প্রথম দিয়েছিল? এটা প্রথম দিয়েছিল জেরম ব্রুনার। তো স্ক্যাফোল্ডিংয়ের ধারণা কোন বিজ্ঞানী প্রথম দিয়েছিল? 11 থেকে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফার্স্ট স্ক্যাফোল্ডিংয়ের ধারণা দিয়েছিল জেরম ব্রুনার। স্ক্যাফোল্ডিং মানে কোনো একটা ছাত্রকে বা শিশুকে তাকে টেম্পোরারি সাহায্য করা। যেমন কোনো একটা ছেলে বা ছাত্র সাইকেল চালাতে পারছে না, তখন সেই স্টুডেন্টকে কোনো স্যার তাকে সাইকেলটাকে চালাতে সাহায্য করে, এই সাহায্যকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, এই সাহায্য করাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, তারপরে 11 থেকে কোশ্চেনে চলে যাই। হু হ্যাজ ডেভেলপড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং? স্ক্যাফোল্ডিং লার্নিং জেম ব্রুনার। আগেরটাই তো বললাম, একই কোশ্চেন কনসেপ্টে, দ্বিতীয়টা। তো স্ক্যাফোল্ডিংয়ে কে দিয়েছে? জেরম ব্রুনার। হু হ্যাজ ডেভেলপড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং, তাহলে কী হবে? জেরম ব্রুনার। 12 থেকে কোশ্চেনে চলে যাই। স্ক্যাফোল্ডিং ইজ আ টিচিং টেকনিক। স্ক্যাফোল্ডিং ইজ আ টিচিং টেকনিক হোয়ার, যেখানে কী হয় আমি এক্ষুনি বললাম, অ্যাসিস্ট্যান্স মানে যেখানে সাহায্য করা হয়। 12 বিটটা দেখো, অ্যাসিস্ট্যান্ট যেখানে সাহায্য করা হয়, অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইড ইনিশিয়ালি, মানে প্রথমে সেই ছাত্রকে সাহায্য করা হবে ইনিশিয়ালি, বাট পরে কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট ইজ উইথড্র, কিন্তু পরে সেই অ্যাসিস্ট্যান্টটা কী হবে, আমরা সেই সাহায্যটাকে সরিয়ে নেবো, আর করবো না, সেটাই হবে স্ক্যাফোল্ডিং। আমি বললাম আগের কোশ্চেনে স্ক্যাফোল্ডিং মানে সাহায্য করা। তাহলে 12 কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে হবে বি। 12 বি অ্যান্সার হবে। 12 কোশ্চেনের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এখানে হবে বি। ঠিক আছে, তাহলে 12 কোশ্চেন অ্যান্সার, দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইডেড ইনিশিয়ালি বাট লেটার অ্যাসিস্ট্যান্স ইজ উইথড্র, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। 13 কোশ্চেন চলে যায়। পেডাগজি ইজ রিলেটেড টু টিচিং অফ পেডাগজি কি? এটা কার সাথে রিলেটেড? টিচিং অফ চিলড্রেন, অবশ্যই পেডাগজি রিলেটেড টু টিচিং অফ চিলড্রেন। তাহলে আমাদের হবে কি 13 সি, আমাদের হবে 13 পেডাগজি ইজ রিলেটেড টু টিচিং চিলড্রেন, 13 সি। এবার 14 থেকে চলে যাচ্ছি। অ্যান্ড্রোগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ, অ্যান্ড্রোগজি কিসের সাথে যুক্ত? অ্যান্ড্রোগজি রিলেটেড টু টিচিং অফ অ্যাডাল্ট, অ্যান্ড্রো অ্যাডাল্ট এইভাবে মনে রাখবে। তাহলে অ্যান্ড্রোগজি হচ্ছে টিচিং অফ, কাদের টিচিং? না, অ্যাডাল্টের, তাহলে অ্যান্ড্রো অ্যাডাল্ট এইভাবে মনে রাখবো। তারপর দেখো, ইননেট হাইপোথেসিস ইজ প্রপাউন্ডেড বাই। ইননেট হাইপোথেসিস এটা সবসময় হচ্ছে চমস্কি, মনে রাখবে। ইননেট হাইপোথেসিস হচ্ছে চমস্কি। ইননেট হাইপোথেসিস কোন বিজ্ঞানী দিয়েছিল? বিজ্ঞানী চমস্কি। তাহলে হবে 15 এ, চমস্কি দিয়েছিল ইননেট হাইপোথেসিস। চমস্কি বলেছে যে মানুষের মধ্যে একটা নিজস্ব ব্রেনের মধ্যে একটা ল্যাড বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আমাদের ভাষা শিখতে সাহায্য করে, ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে ইননেটস হাইপোথেসিস। ঠিক আছে, এরপরে আমরা 16 দাগে চলে যাচ্ছি। হু হ্যাজ অ্যাডভোকেটেড দ্য কনসেপ্ট অফ অ্যাকুইজিশন? মানে কনসেপ্ট অফ অ্যাকুইজিশন ইন ল্যাঙ্গুয়েজ, কে এটাকে প্রথম অ্যাডভোকেট করে? তাহলে এটা হবে ক্রাইসন। কে? বিজ্ঞানী ক্রাইসন। বিজ্ঞানী ক্রাইসন। 16 দাগের এটা, হু হ্যাজ অ্যাডভোকেট দ্য কনসেপ্ট অফ অ্যাকুইজিশন ইন ল্যাঙ্গুয়েজ, এটা হবে বিজ্ঞানী ক্রাইসন। ঠিক আছে, 17 দাগের কোশ্চেনটা চলে যাই। ইন পেডাগজি হোয়াট দ্য মিন অ্যাকুইজিশন? পেডাগজিতে অ্যাকুইজিশন মানে আত্মীকরণ মানে কি?
আত্মীকরণ মানে হচ্ছে প্রসেস অফ লার্নিং, যাকে আমার লেখা আছে। আমি তো আগেই বলেছিলাম আগে কোনো ক্লাসে যে আমি অন্য করানো আছে আমার, তো ওই জন্য দাগ দেওয়া আছে আগে থেকে। তো সে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। ইন প্যাডাগোগি হোয়াট ইজ মিন্ড বাই অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে প্রসেস অফ লার্নিং, কোনো কিছুকে শেখা, আত্মীকরণ করা, ঠিক আছে। গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং, দেখো 17 বিটা 17 কী হচ্ছে 17। তো 17 দাগের কোয়েশ্চেনটা ছিল ইন পেডাগোগি হোয়াট ইজ মিন বাই অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন মানে আত্মীয়করণ করা। 17 দাগের বিটটা হবে গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং। 17 কী হবে? বিটটা হবে গোয়িং টু দ্য প্রসেস অফ লার্নিং, ঠিক আছে। 17 বি গোয়িং টু দ্য প্রসেস অফ লার্নিং। 18 দাগে চলে যাও। ইচ্ছা চাইল্ড, এবার 18 কোশ্চেনে দেখো চাইল্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু গেট আ জব কর্পোরেট সেক্টর, ঠিক আছে। কর্পোরেট সেক্টরে চাকরি পাওয়ার জন্য সে ইংলিশ শিখছে, ঠিক আছে। তো এটা বলছে কী টাইপের মোটিভেশন? এটা হবে ইন্ট্রিনসিক মোটিভেশন নয়, এটা হবে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন মানে যখন তুমি কোনো চাইছো, তোমার চাহিদা জন্য তুমি যখন সেটাকে শিখছো, যাকে লার্ন ইংলিশ কিসের জন্য? না কর্পোরেট সেক্টরে চাকরি করবে বলে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। কী যাবে? ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, ঠিক আছে। 19 দাগের কোশ্চেনটা দেখো এ টিচার ফাইন্ড দ্যাট হিজ স্টুডেন্ট হ্যাজ সলভ প্রবলেম, ঠিক আছে। শিক্ষক তার স্টুডেন্ট প্রবলেম সলভ করেছে, ঠিক আছে। ইন এ আনকনভিনিয়েন্ট ওয়ে মানে এর প্রচলিত নিয়ম নয়, অপ্রচলিত নিয়মভাবে সে সেই প্রবলেমটাকে সলভ করেছে। হুইচ সিম টু ক্রিয়েটিভ মানে যাকে আমরা বলছি ক্রিয়েটিভ। তাহলে ক্রিয়েটিভ যখন থাকবে তার চিন্তাভাবনা থিঙ্কিংটা হয়ে যাবে ডাইভার্জেন্ট, সবসময় বহুমুখী চিন্তা হয়, ডাইভার্জেন্ট। ওই জন্য 19 দাগের উত্তর হবে বি। যখন কোনো কিছু ক্রিয়েটিভ হবে, যখন কোনো কিছু আনকনভেনশনাল ওয়েতে কোনো কিছু সলভ করবে কোনো ছাত্র কোনো প্রবলেম, তখন ক্রিয়েটিভ হবে। ক্রিয়েটিভ হলেই কিন্তু সেটা হয়ে যাবে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্রিয়েটিভ হলেই হয়ে যাবে সেটা কি? ডাইভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে। তাহলে 19 দাগের হবে অ্যান্সার বি। এবার আমরা 20 দাগের কোশ্চেনে চলে যাই। এ চাইল্ড এক্সপ্লেন এ গ্রামাটিক্যাল স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ গ্রামার রুল মানে কি? গ্রামার রুলের সাহায্যে সে গ্রামারগুলো কি সলভ করছে। এ চাইল্ড এক্সপ্লেন গ্রামাটিক্যাল স্ট্রাকচার, একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে স্ট্রাকচার, যেটাকে সে নিয়ে গ্রামার রুল নিয়ম, গ্রামারের যে নিয়ম সেটার সাহায্যে সেটা সে সলভ করছে। তাহলে এটা কী হবে? যখন কিছু নিয়ম আগে থেকে জানা থাকবে তারপরে সেটাকে দিয়ে তুমি তখন সলভ করবে, সেটা হয়ে যাবে কনভার্জেন্ট থিঙ্কিং। সেটা হয়ে যাবে কি? কনভার্জেন্ট থিঙ্কিং। তাহলে এখানে হবে 20 বি, এখানে কী হবে? 20 বি কনভার্জেন্ট থিঙ্কিং। তখন সেটা কী হয়ে যাবে আমাদের? কনভার্জেন্ট থিঙ্কিং। যখন কিছু আগে থেকে রুল বা নিয়ম জানা থাকবে তারপরে সেটাকে কাজে লাগিয়ে যখন কিছু সলভ করবে কোনো ছাত্র, সেটা হয়ে যাবে কনভার্জেন্ট থিঙ্কিং। আর ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে যেটা ক্রিয়েটিভ, নতুনভাবে সে করলো, প্রচলিত নিয়ম না বা কোনো নিয়ম রীতি বা সূত্র মেনে না, সে নিজে থেকে অপ্রচলিতভাবে, ঠিক আছে, সে প্রবলেমটা সলভ করলো, তখন সেটা হয়ে যাবে কিন্তু কি? কনভার্জেন্ট থিঙ্কিং নয়, সেটা হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ক্রিয়েটিভের সবসময় ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে। আর কোনো কিছু প্রচলিত নিয়ম বা সূত্র অনুযায়ী যদি কেউ কিছু সলভ করে সেটা হবে কনভার্জেন্ট থিঙ্কিং। এরপরে 21 দাগেরটা দেখো এ টিচার ওয়ান্ট এ স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য অ্যান্সার। এই দেখো কোনো কিছুকে অ্যান্সার, এই কিছু কিছু কিওয়ার্ড থাকে প্রত্যেক ইংলিশের প্রত্যেক কোশ্চেনের মধ্যে, কিওয়ার্ডটা লক্ষ্য করবে, করলেই অ্যান্সার পেয়ে যাবে। যেমন দেখো 21 দাগের কোশ্চেন এটা বলেছে মেমোরাইজ, টু মেমোরাইজ দ্য অ্যান্সার মানে অ্যান্সারটাকে মেমোরাইজ করতে হবে। অর্থাৎ কি? অ্যান্সারটা কী করতে বলছে? মেমোরাইজ করতে বলছে। মেমোরাইজ দ্য অ্যান্সার নিচে দাগ দেওয়া আছে 21 দাগে একটা দেখো, তো অ্যান্সারটা মেমোরাইজ করতে বলছে। যখন কিছু মেমোরাইজ মানে মনে করা হয় তখন আমরা কী বলি? তাকে আমরা বলি রোট লার্নিং বা মুখস্থ। তাহলে 21 ডি, তখন আমরা তাকে বলি কি? তখন আমরা তাকে বলি রোট লার্নিং। কী বলি? রোট লার্নিং। যখন কিছু অ্যান্সার
মেমোরাইজ করা, মুখস্থ করা, মনে করা, যেমন 3 ইডিয়টসে একটা পার্ট আছে দেখবে মুখস্থ গড় করে বলে যাচ্ছে, তো এগুলোকে রোড লার্নিং বলে। 22 থেকে কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, এ টিচার ওয়ান্ট টু হেল্প স্টুডেন্ট অ্যাকোয়ার দ্য ইংলিশ। একজন শিক্ষক তার ছাত্রকে সাহায্য করছে ইংলিশটাকে আত্মীকরণ বা শেখার জন্য। ফর এই কারণে টিচারের কী করা উচিত? এনকারেজ প্যারেন্টস টু স্পিক ইংলিশ উইথ দ্য চিলড্রেন অ্যাট হোম। ঠিক, এটাই 22-এর এটাই হবে অ্যান্সার। মানে কি, বা সেই ছাত্র প্যারেন্টদেরকে এনকারেজ করবে, কি এনকারেজ করবে? উৎসাহ দেবে যে বাড়িতে তার সাথে যেন ইংলিশে কথা বলা হয়, তাই তো? এটাই হচ্ছে সবথেকে বেস্ট এনভায়রনমেন্ট বা পরিবেশ হবে কোনো ছাত্রকে ইংলিশ আত্মীকরণ বা শেখানোর জন্য। তাই টিচার কী করবে? তার বাবা মাকে বলবে যে আপনি বাড়িতে আপনার মেয়েদের সাথে ইংলিশে কথা বলবেন। কথা বললে এই একটা কি ভালো পরিবেশ তৈরি হবে, রিচ এনভায়রনমেন্ট হবে, সেখান থেকে ছাত্র শিখতে পারবে ভালোভাবে ইংলিশটাকে। তাহলে 22-এর এ হবে। বির অপশানটা দেখে নিই, অ্যালো দ্য স্টুডেন্ট স্পিক ইন দেয়ার মাদার টাং। এখানে আমরা যেহেতু ইংলিশ শিখবো, তাহলে মাদার টাঙের কোনো ভূমিকা নেই, বিএডটা হবে না। সিএডটা লক্ষ্য করে দাও, এনকারেজ দ্য পিপল টু স্পিক ইন দেয়ার মাদার টাং উইথ পেয়ার। না, মাদার টাঙের তো কোনো ভূমিকাই নেই। এনকারেজ টু টিচ দ্য রিজিওনাল প্রোগ্রাম ইন টিভি। না, টিভি দেখতে বললে হবে না, টিভি দেখতে বললে তারা টিভি দেখতে দেখতে অন্যদিকে প্রভাবিত হতে পারে। তাহলে সবথেকে বেস্ট অ্যান্সার হবে 22-এর এরটা। চলে যাই আমাদের 23-এর দাগটা, এ চাইল্ড হ্যাজ অপরচুনিটি টু ইউজ ইংলিশ অ্যাট হোম। ঠিক আছে, দেখাচ্ছে সুযোগ আছে বাড়িতে ইংলিশ শেখার। উইথ পেয়ার মানে গ্রুপ, পেয়ার মানে হচ্ছে গ্রুপ বা বন্ধুদের সাথে, অ্যান্ড নেইবার মানে হচ্ছে আশেপাশে লোকদের সাথে। ঠিক আছে, দিস চাইল্ড এনজয় মানে এই ছেলেটা কী অনুভব করছে? অবশ্যই যখন তোমার কাছে একটা ভালো পরিবেশ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে রিচ এনভায়রনমেন্ট বলে। কী বলে? রিচ অ্যাকুইজিশন, মানে শেখাটা কী হবে? রিচ এনভায়রনমেন্টে হবে। তাহলে এখানে স্টুডেন্টসের চারপাশে ভালো পরিবেশ আছে, তাহলে এটা এনভায়রনমেন্টটা কী এনভায়রনমেন্ট? রিচ। 23-এর বি অ্যান্সার হবে। তাহলে এখানে এনভায়রনমেন্টটা কী হলো? রিচ এনভায়রনমেন্ট হলো, তাই তো? কারণ তার অপরচুনিটি, তার সুযোগ আছে বাড়িতে ইংলিশ শেখার, তার বন্ধুদের সাথে ইংলিশ শেখার, এবং তার পারিপার্শ্বিক লোকেদের সাথেও ইংলিশ শেখার সুযোগ আছে। তাহলে এটা কী এনভায়রনমেন্ট হবে? রিচ এনভায়রনমেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাই 24 তারিখের কোশ্চেনটা। এ চাইল্ড হ্যাজ নো অপরচুনিটি টু ইউজ ইংলিশ এক্সেপ্ট ইন ক্লাসরুম। দেখো, আগের কোশ্চেনের ঠিক উল্টো কোশ্চেন। আগের কোশ্চেনটা অপরচুনিটি ছিল ইংলিশ শেখার তার বাড়িতে বন্ধুদের সাথে এখানে স্টুডেন্টের অপরচুনিটি নেই, শুধু স্কুল ছাড়া অন্য কোথাও তার ইংলিশ শেখার অপরচুনিটি নেই। তাহলে এটা পুয়ার এনভায়রনমেন্ট হবে। আগে যেমন অ্যাকুইজিশন ইন রিচ এনভায়রনমেন্ট, তাহলে এখানে হয়ে যাবে পুয়ার এনভায়রনমেন্টের জন্য 24-এর এটা দেখো, অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট। কি অ্যাকুইজিশনটা হবে পুয়ার এনভায়রনমেন্টে, বুঝতে পারলে? ঠিক আছে, 25-এর দাগে কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডোমেইন অফ লার্নিং। তো লার্নিংটা কোন ডোমেনের মধ্যে পড়ে? আমরা যেমন পেডাগজিতে জানি, কগনিটিভ জানি, ফিজিক্যাল ডোমেন, কগনিটিভ ডোমেন, ঠিক আছে, সাইকোমোটর ডোমেন। ঠিক আছে, এই ডোমেন বিভিন্ন 4টে ডোমেন আছে। তার মধ্যে লার্নিং যেটা আর কি, লার্নিংটা কোন ডোমেনের মধ্যে পড়ে? অবশ্যই বৌদ্ধিক ডোমেন বা কগনিটিভ ডোমেনের মধ্যেই পড়বে। 25-এর সি অ্যান্সার হবে। কোন ডোমেনের মধ্যে পড়বে? কগনিটিভ ডোমেনের মধ্যে পড়বে। ঠিক আছে, হুইচ, তাহলে ডোমেন অফ লার্নিং, দ্য লার্নিং কোন ডোমেনের মধ্যে পড়বে? কগনিটিভ ডোমেনের মধ্যে পড়বে। ঠিক আছে, আর যে আমাদের লাস্ট কোশ্চেন, প্রি অপারেশনাল স্টেজ রেফার টু দোজ লার্নার হু বিলং দ্য এজ অফ। আচ্ছা, প্রি অপারেশনাল স্টেজ মনে আছে তো? প্রি অপারেশনাল স্টেজ 4টে স্টেজের কথা আমরা সিডিপিতে পড়েছিলাম। প্রি অপারেশনাল, তারপরে আরও 2টো স্টেজ আছে। তার মধ্যে প্রি অপারেশনাল স্টেজটা কোন বয়সের মধ্যে পড়ে? তাহলে এটা হয়ে যাবে, প্রি অপারেশনাল স্টেজ হয়ে যাবে আমাদের 2 থেকে 4 বছর বয়সের মধ্যে হবে। প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল অ্যান্ড ফর্মাল অপারেশনাল, মনে আছে? 4টে স্টেজ ছিল না? প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল অ্যান্ড ফর্মাল অপারেশন। তাহলে প্রি অপারেশনাল স্টেজ আমাদের 2 থেকে 4 বছর বয়সের ছাত্র বা শিশুদের মধ্যে পড়ে। ঠিক আছে, আজকের মতো এই পছন্দই। ইংলিশে আজ আমরা 26টা কোশ্চেন করলাম, এগুলো প্র্যাকটিস করবে, আশা করি সব কমন পেয়ে যাবে।
ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে চ্যানেলটাকে শেয়ার করে দিও। ওকে, ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।